Dear freshers, welcome to the Milestone College campus. This is AFM Yusuf, Assistant Professor, Department of Chemistry, Milestone College. Dear freshers, we have one of the best legend, Colonel Nur Nabi sir, who is the advisor of Milestone College, and two pioneers principals, Lieutenant Colonel M. Kamaluddin Bhuiya retired and Professor Muhammad Shohidul Islam, who will lead you. We have also a group of skilled and dedicated teachers who will assist you to pursue your dream. Wish you all best of luck. মাইলস্টোন কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা সবাই বই খাতা নিয়ে প্রস্তুত থাকবে এবং আজকের আলোচনার উপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই বিষয় শিক্ষকের কাছ থেকে সমাধান করে নেবে। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় তিনটি। 1 নাম্বার কোয়ান্টাম সংখ্যার বর্ণনা, 2 নাম্বার কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরের অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয়, 3 নাম্বার অরবিটালের সম্ভাব্যতা যাচাই। এবার আমরা জানব কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। যে সংখ্যা বা রাশি দ্বারা পরমাণুতে ইলেকট্রনের শক্তি স্তরের আকার ও আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের কক্ষপথের অক্ষ বরাবর আবর্তন গতি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। 1 নাম্বার প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা সম্পর্কে সর্বপ্রথম বিজ্ঞানী নেলস বোর ধারণা প্রদান করেন 1913 সালে। 2 নাম্বার সহকারী কোয়ান্টাম সংখ্যা, বিজ্ঞানী সামারফিল্ড 1915 সালে এই বিষয়ে তথ্য প্রদান করেন। 3 নাম্বার চুম্বক কোয়ান্টাম সংখ্যা, বিজ্ঞানী জিমেন 1896 সালে এই বিষয়ে সর্বপ্রথম তথ্য প্রদান করেন। সর্বশেষ 4 নাম্বার স্পিন কোয়ান্টাম সংখ্যা, বিজ্ঞানী উলেনবেক ও গোল্ডস্মিথ 1925 সালে এই বিষয়ে সর্বপ্রথম ধারণা প্রদান করেন। দেখো, তাহলে আমাদের প্রথম আলোচনা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যাকে প্রকাশ করা হয় n দ্বারা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা বা ডেফিনেশনটা আমরা জানবো। পরমাণুতে ইলেকট্রন সমূহের অরবিট বা প্রধান শক্তিস্তর সমূহের ক্রমিক সংখ্যাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। অথবা চিন্তা করো, যদি এইটা একটা পরমাণুর গঠন হয়, তাহলে এই কেন্দ্র, এটা হলো নিউক্লিয়াস, ধনাত্মক চার্জ বিশিষ্ট, এটা হলো নিউক্লিয়াস। তাহলে তার চতুর্দিকে যেই সকল বৃত্তাকার কক্ষপথ, এটার নাম হতে পারে কক্ষপথ, হতে পারে অরবিট, হতে পারে শক্তি স্তর, হতে পারে শেল, অথবা হতে পারে খোলক। এই বৃত্তাকার কক্ষপথ সমূহকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পূর্বেই বলেছি n দ্বারা প্রকাশ করা হয়। এখানে একটা বিষয় তোমরা স্পষ্ট মনে রাখবা, যদি n = 1 হয় তবে সেই শক্তি স্তরটার নাম হবে k শক্তি স্তর। n = 2 হয় তাহলে সেই শক্তি স্তরটা হবে l। n = 3 হলে সেই শক্তি স্তরটা হবে m। n = 4 হলে সেই শক্তি স্তরটা হবে n। তাহলে প্রথম শক্তি স্তরটা হলো k শক্তি স্তর, তারপরের শক্তি স্তরটা হলো l, তারপরের শক্তি স্তর হলো কি m। এভাবে যদি চতুর্থ শক্তি স্তর আমি এখানে অঙ্কন করি তাহলে সেটা হবে n। আরো একটা বিষয় মনে রাখতে হবে যে প্রতিটি শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে। তার মানে আমি কি বলতে পারি, প্রথম শক্তি স্তরে তাহলে 2 সূত্র অনুযায়ী 2 × 1² হলো 2। দ্বিতীয় শক্তি স্তরে 2 × 2² হলো 8। তৃতীয় শক্তি স্তরে 2 × 3² হলো 18। চতুর্থ শক্তি স্তরে 2 × 4² কি 32। এবার একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে,
যে একটা শক্তি স্তরে সর্বোচ্চ 32টা ইলেকট্রন থাকতে পারবে। আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে যে একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তর সেটা যদি দ্বিতীয় হয়, তৃতীয় হয়, অথবা চতুর্থ হয়, অথবা পঞ্চম হয়, যাই হোক না কেন, সর্বশেষ শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকবে 8টা সর্বোচ্চ, আর তার পূর্ববর্তী শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা? 18টা। আজকে আমাদের দ্বিতীয় আলোচনার বিষয় হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এল দ্বারা। খেয়াল করো, প্রতিটি শক্তি স্তর আবার কতগুলো নির্দিষ্ট উপস্তর বা উপশক্তি স্তরে বিভক্ত। একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে বিদ্যমান তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এল দ্বারা। এল এর মান আবার নির্ভর করে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মানের উপর। খেয়াল করো, এল এর মানটা হলো 0 হতে n-1 পর্যন্ত কি পূর্ণ সংখ্যা। খেয়াল করো, যদি আমি চিন্তা করি n = 1, তার মানে সেটা কোন শক্তি স্তর? প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরটা হলো কে, তাহলে সেই ক্ষেত্রে এল এর মান হবে 0। কেন 0? কারণ আমি যে এখানে সূত্রটা দেখলাম, সূত্রটা কি? যে 0 হতে n-1 পর্যন্ত। তাহলে আমি যদি এখানে মানটা বসাই যে 0 হতে 1-1 পর্যন্ত, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? 0 হতে 0, দ্যাট মিন্স 0। তাহলে একইভাবে খেয়াল করো, যদি n = 2 হয়, দ্বিতীয় শক্তি স্তর হয়, সেটা হলো এল শক্তি স্তর, ক্যাপিটাল লেটারের এল। সেই ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কি হবে? এল এর মান হবে 0 এবং 1। আচ্ছা, যদি n = 3 হয়, তাহলে সেই শক্তি স্তরটা হলো m শক্তি স্তর। সেই ক্ষেত্রে এল এর মান কত হবে? এল এর মান 0, 1, 2 পূর্ণ সংখ্যা। আবার যদি n = 4 হয়, তাহলে সেই চতুর্থ শক্তি স্তর যেটা n শক্তি স্তর, সেই ক্ষেত্রে এল এর মান হবে 0, 1, 2, 3। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে প্রতিটি শক্তি স্তরে আবার কতগুলো উপশক্তি স্তর আছে তাহা আমরা কি করতে পারি? সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নির্ণয় করতে পারি। তাহলে তুমি খেয়াল করো যে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টি? একটি, তার মানটা কত? 0। দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টি? 2টি, একটা হলো কি 0 আর একটা 1। তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টি? 3টি, একটা হলো 0, 1, 2। চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টি? 4টি, 0, 1, 2, 3। এবার খেয়াল করো, যদি l = 0 হয়, তবে সেই উপশক্তি স্তর হবে S। l এর মান 0 হলে উপশক্তি স্তরের নামটা কি হবে? S। l = যদি 1 হয়, তাহলে উপশক্তি স্তরটা কি হবে? P। l = যদি 2 হয়, তাহলে উপশক্তি স্তরটা কি হবে? D। l = 3 হলে উপশক্তি স্তরটা কি হবে? F। তার মানে l এর মান 0 হলে সেই উপশক্তি স্তরটা হলো S উপশক্তি স্তর, l এর মান 1 হলে সেটা P উপশক্তি স্তর, l এর মান 2 হলে D উপশক্তি স্তর, l এর মান 3 হলে কি? আমাদের F উপশক্তি স্তর। এখানে এই S শব্দটা আসছে শার্প, P হলো প্রিন্সিপাল, D হলো ডিফিউজ, F হলো কি? ফান্ডামেন্টাল। এই চারটা শব্দের প্রথম অক্ষর মিলে যে S শার্প, P প্রিন্সিপালের P, D ডিফিউজের D, আর F হলো কি? ফান্ডামেন্টালের F। দেখো, আমাদের তৃতীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে এবার আমরা আলোচনা করব চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? m দ্বারা।
প্রথম আমরা জানবো তার সংজ্ঞা বা ডেফিনেশন। যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে উপশক্তি স্তরের চৌম্বক ক্ষেত্রজনিত ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে বলা হয় চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। একে কি দ্বারা প্রকাশ করা হয়? m দ্বারা প্রকাশ করা হয়। এখানে খেয়াল করো যে মনে করো এটা যদি একটা পরমাণুর গঠন হয়, কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর তার চতুর্দিকে যেগুলো থাকে বৃত্তাকার শক্তি স্তর বা কক্ষপথ আমরা বলতে পারি। এই কক্ষপথে যখন একটা ইলেকট্রনের অবস্থান হয় সেই ইলেকট্রনের চার্জ হয় ঋণাত্মক। এই ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের প্রভাবে ঠিক আছে পরমাণুর মধ্যে একটা বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, আর যার ফলে তার মধ্যে কি হয়? একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে প্রতিটি শক্তি স্তরের মধ্যে যে উপশক্তি স্তরগুলো আছে সেই উপশক্তি স্তরগুলো পুনরায় আবার বিভিন্নভাবে বিন্যস্ত হয়, ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। এই ত্রিমাত্রিক দিক বিন্যাস যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকেই বলা হয় কি? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। একে কি দ্বারা প্রকাশ করা হয়? m দ্বারা প্রকাশ করা হয়। দেখো m এর মান খেয়াল করো, এই m এর মান -l হতে 0 হয়ে +l পর্যন্ত। এটা হলো আমার মূল কথা যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m এর মান কার সাথে সম্পর্কযুক্ত? l এর মানের সঙ্গে সম্পর্কযুক্ত। সেটা কি? যে -l হতে 0 হয়ে +l পর্যন্ত, বা এটাকে এইভাবে লেখা যায় যে m ± l। এবার খেয়াল করো, যদি 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 তোমার যদি l = 0 হয় তবে আমরা জানি সেই উপশক্তি স্তর হলো s। তাহলে s উপশক্তি স্তর কয়টি ভাবে বিন্যস্ত? একটি s। আর সেই ক্ষেত্রে m = কত হবে? 0। m = আমরা একটা মান পাবো, অর্থাৎ s উপশক্তি স্তরটি চৌম্বক ক্ষেত্র জনিত কোন ত্রিমাত্রিক বিন্যাস নেই। তারপরে যদি l = 1 হয় তবে সেই ক্ষেত্রে হয় p, এবং p এর ক্ষেত্রে আমি m এর মান পাবো কয়টা? -l হতে। তাহলে -1 0 +1, অর্থাৎ p উপশক্তি স্তরটি চৌম্বক ক্ষেত্র জনিত 3 দিকে বিন্যস্ত হয়। সেই 3 দিকের বিন্যাসটা কি কি? একটা হলো px, অর্থাৎ x অক্ষ বরাবর, সেটা হলো px, আর একটা হলো py, আর একটা হলো কি? pz। একইভাবে যদি তোমার l = 2 হয় তবে সেটা হলো d উপশক্তি স্তর হয়। সেই ক্ষেত্রে m এর মান হয় -2 -1 0 +1 +2। তাহলে আমরা কি দেখতে পেলাম? তাহলে আমরা দেখতে পেলাম d উপশক্তি স্তরটি চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কয় দিকে বিন্যস্ত হয়? মোট 5 দিকে বিন্যস্ত হয়। তার মানে আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানতে পারি প্রতিটা উপশক্তি স্তর কতভাবে বিন্যস্ত হতে পারে, আর এই সংখ্যাগুলোকেই বলা হয় তোমার অরবিটাল সংখ্যা। তাহলে s উপশক্তি স্তর চৌম্বক ক্ষেত্রজনিত কোনো বিন্যাস নেই, অর্থাৎ তার একটি মান, অর্থাৎ s অরবিটাল একটি। তাহলে m এর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রজনিত বিন্যাস হয় 3 দিকে, তার মানে p অরবিটাল 3টি, কি কি? px py pz। একইভাবে d উপশক্তি স্তর চৌম্বক ক্ষেত্রজনিত ত্রিমাত্রিক বিন্যাস হয় 5 ভাবে, অর্থাৎ d অরবিটাল হলে কয়টি? 5টি। কি কি মান? -2 -1 0 +1 +2। এই হলো আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এবার দেখো আমরা চতুর্থ কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব, স্পিন বা ঘূর্ণয়ন কোয়ান্টাম সংখ্যা। স্পিন অথবা ঘূর্ণয়ন কোয়ান্টাম সংখ্যা। খেয়াল করো,
একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন সে বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, সেই ইলেকট্রনটি আবার কি করে নিজ অক্ষের উপরও ঘুরতে থাকে। অর্থাৎ যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের নিজ অক্ষের ঘূর্ণনের দিক প্রকাশ করা হয় তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। একে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। এর দুইটি মান থাকে, একটি হলো +½ এবং অন্যটি হলো কি -½ এখানে যেমন দেখো, এটা মনে করো একটা ইলেকট্রন, এখানে এটা একটা ইলেকট্রন। ইলেকট্রনটি যদি ক্লকওয়াইজ নিজ অক্ষের উপরে রোটেট হয় তখন সেই ক্ষেত্রে এস এর মানটা হবে +½ আর যদি ইলেকট্রনটি নিজ অক্ষের উপরে অ্যান্টি ক্লকওয়াইজ হয় তখন সেই ক্ষেত্রে এস এর মান হবে কি -½ আর আরেকটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, প্রতিটি এম এর মানের জন্য, দ্যাট মিন্স এম মানে হলো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, যেটা দিয়ে আমরা কি অরবিটাল সংখ্যা নির্ণয় করতে পারি। অর্থাৎ প্রতিটি এম এর মানের জন্য এস এর মান যথাক্রমে দুইটি হবে, একটা +½ একটি -½ অর্থাৎ আমরা এটাকে আরেকটু সহজ করে বলতে পারি, প্রতিটি অরবিটালে দুইটি ইলেকট্রন থাকতে পারবে যাদের স্পিন বা ঘূর্ণায়ন কি হবে বিপরীতমুখী হবে। অর্থাৎ একটা যদি ক্লকওয়াইজ হয় অন্যটি হবে অ্যান্টি ক্লকওয়াইজ। মনে করো এটাকে আমরা এরকম ঘূর্ণায়নটাকে সাধারণত এইভাবে দেখাতে পারি, এটা যদি ক্লকওয়াইজ হয় আরেকটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এটাই হলো কি আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের আলোচনার আজকের পরবর্তী অংশ অরবিটালের সম্ভাব্যতা যাচাই। তো এখানে আমরা আজকে আলোচনা করব 2D অরবিটাল সম্ভব কিনা, 2p অরবিটাল সম্ভব কিনা, 3f অরবিটাল সম্ভব কিনা। তো প্রথম দেখো, আমি যখন 2D নিয়ে আলোচনা করব, খেয়াল করো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 2, প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l = কত হবে? এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে l = কত হবে? n = 2 হলে 0 এবং 1। কেন? কারণ আমরা সূত্রটা জানি, l এর মান 0 হতে n-1 পর্যন্ত। ওকে, তাহলে অতএব আমি কি লিখতে পারি? l = 0 হলে সেটা আমরা জানি যে s অরবিটাল, l = 1 হলে সেটা হয় p অরবিটাল। যেহেতু l এর আর কোনো মান খুঁজে পাওয়া যায়নি, তার মানে l যখন 0 সেটা আমি s অরবিটাল পাইলাম, l = যখন 1 সেটা p অরবিটাল পাইলাম। তার মানে আমার কি নয়, অতএব আমি বলতে পারি যে 2D সম্ভব নয়। একইভাবে আমি যদি 2Dর পরে 2p দেখাতে চাই, তার মানে এবার আমি একটু সংক্ষিপ্ত করে লিখছি, এখানে n = কত? 2। প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি n = 2 হয় তাহলে l = কত? 0 এবং 1। কেন? কারণ আমি সূত্রটা জানি, যেটা যে l এর মান 0 হতে n-1 পর্যন্ত পূর্ণ সংখ্যা। তাহলে l = 0 হলে সেটা s অরবিটাল, l = 1 হলে সেটা p অরবিটাল। তার মানে কি হলো, যখন আমি l = 0 পেলাম তখন সেটা হলো s অরবিটাল, l = 1 পেলাম সেটা হলো p অরবিটাল। তার মানে আমার p এর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। তাহলে আমি বলতে পারি কি 2p সম্ভব। একইভাবে তাহলে আমার কি হলো, এখানে যে 2p সম্ভব এটা আমি খুঁজে পেলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আজকে আমরা আমাদের আজকের লেকচারের সর্বশেষ অংশ, অর্থাৎ 4টা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে কিভাবে একটা শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো অরবিটাল এবং ইলেকট্রন থাকতে পারে তা আমরা নির্ণয় করব। যেমন আমরা জানি প্রথম শক্তি স্তরে তোমরা জানো 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, তৃতীয় শক্তি স্তরে 18টা, চতুর্থ শক্তি স্তরে 32টা।
অথবা প্রশ্নটা এইভাবে হতে পারে যে এল এবং এম এর মান হিসেব করে তৃতীয় অথবা চতুর্থ শক্তি স্তরে কতটি অরবিটাল ও ইলেকট্রন থাকতে পারে দেখাও। এখানে তোমরা জানো এল হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা আর এম হলো চৌম্বক বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো আমরা আজকে আলোচনা করব তৃতীয় এবং চতুর্থ শক্তি স্তর। তার মানে তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন, চতুর্থ শক্তি স্তরে 32টি ইলেকট্রন কিভাবে আসে দেখো। তো যেহেতু প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3, তৃতীয় শক্তি স্তর আমরা সেটা জানি m শক্তি স্তর, তাহলে এই তৃতীয় শক্তি স্তরে n এর মান l এর মান কি হবে? সেটা হবে 0 1 2। কিভাবে হলো এটা তোমরা জানো, l এর মান 0 হতে n-1 পর্যন্ত, এল এর মান 0 হতে n-1 পর্যন্ত এই সূত্র অনুযায়ী। তার মানে এল এর মান 0 হইলে সেটা উপশক্তি স্তর S হয়, 1 হইলে P, 2 হইলে হয় D। এবার আমরা দেখব চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, দ্যাট মিন্স সেটা m = কত? -l হতে 0 হয়ে +l পর্যন্ত। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? 0-র জন্য 0, 1 এর জন্য -1 0 +1, 2 এর জন্য -2 -1 0 +1 +2। ওকে, তাহলে এই গেল আমার চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান। দ্যাট মিন্স এস উপশক্তি স্তর একভাবে বিন্যস্ত, পি উপশক্তি স্তর 3 ভাবে, ডি উপশক্তি স্তর 5 ভাবে। তার মানে এস অরবিটাল সংখ্যা 1টি, পি অরবিটাল সংখ্যা 3টি, ডি অরবিটাল সংখ্যা 5টি। টোটাল কতটি অরবিটাল হয়? 9টি। এবার যদি আমি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান বসাতে চাই, যে আমরা জানি যে প্রতিটি এম মানের জন্য এস এর মান হয় 2টা, একটা হলো +1/2 আর একটা কি -1/2। তাহলে 3 × +1/2 -1/2, 5 × +1/2 -1/2। তাহলে এবার যদি আমরা দেখি মোট ইলেকট্রন সংখ্যা, তাহলে এখানে 2টি, এখানে হলো 3 দুগুণে 6টি, এখানে হলো 5 দুগুণে 10টি। তার মানে আমার টোটাল ইলেকট্রন কত হলো? 18টি। আমরা কি দেখতে পেলাম? তৃতীয় শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন থাকতে পারে? 18টি ইলেকট্রন থাকতে পারে, যেটা আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে নির্ণয় করতে পারলাম। এবার যদি মনে করো এই হিসেবটা আমি চতুর্থ শক্তি স্তরের জন্য করতে চাই, দ্যাট মিন্স n = 4, সেটা হলো n শক্তি স্তর। তাহলে এল এর মান সে একইভাবে 0 1 2 3। তাহলে 0-র জন্য এস উপশক্তি স্তর, 1 এর জন্য পি, 2 এর জন্য ডি, 3 এর জন্য এফ উপশক্তি স্তর। তাহলে এবার খেয়াল করো, তাহলে এই মানগুলো কত হবে? 0-র জন্য 0, 1 এর জন্য -1 0 +1, 2 এর জন্য -2 -1 0 +1 +2। এবার 3 এর জন্য -3 -2 -1 0 +1 +2 +3। তাহলে আমি কি পাইলাম? এস উপশক্তি স্তর 1টি, পি উপশক্তি স্তর কয়টি? 3টি, ডি উপশক্তি স্তর হলো 5টি, এফ উপশক্তি স্তর হলো 7টি। দ্যাট মিন্স এস অরবিটাল আমি বলতে পারি 1টি, বা পি 3টি, ডি 5টি, এফ হলো 7টি। টোটাল হলো 16টি। তাহলে অরবিটাল সংখ্যা চতুর্থ শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হলো 16টি। এবার তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা 1 × একটা +1/2 -1/2, 3 × +1/2 -1/2, 5 × +1/2 -1/2, 7 × +1/2 -1/2। ওকে, তাহলে এখানে কত হলো? 2টি, এখানে কত হলো? 6টি, এখানে কত হলো? 10টি, এখানে কত হলো? 14টি। তাহলে আমার মোট ইলেকট্রন সংখ্যা আসলো
32টি। এইভাবে আমরা কি করতে পারি, প্রতিটি শক্তি স্তরে 4টা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে কতগুলো ইলেকট্রন থাকতে পারে বা কতগুলো অরবিটাল থাকতে পারে আমরা দেখাতে পারি।